আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। শরীফ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শরীফ ভাই, একটা বিষয় মানে নিয়ে আলোচনা করা খুব দরকার দরকার মানে আলোচনা হচ্ছে অলরেডি মানুষের মধ্যে, তো মানুষ একটু কনফিউজ অবস্থায় আছে। সেটা হলো যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা আসলে কি হতে যাচ্ছে। বেশ কয়েকটা ঘটনা কিন্তু সিরিজের মতো করে ঘটেছে। প্রথমত আমরা দেখলাম যে ভারতকে যখন নাকি 5 তারিখের আগে ওদিকে ঘোষণা করা হলো 5 তারিখে একটা অনুষ্ঠানে শেখ হাসিনা কথা বলবেন, তখন আমাদের দিক থেকে ভারতের হাই কমিশনারকে বলা হলো যেন সেটা করতে দেওয়া না হয়। তারাও বলে দিলেন যে তারা দেখবেন, বিচার করবেন, কিন্তু যথাসময়ে তারা সেই অনুষ্ঠানটা করলেন এবং এটা নিয়ে বাংলাদেশ মোটামুটি তীব্র ভাষায় প্রতিবাদ করলো। প্রতিবাদের ভাষা নিয়ে অনেকে নানা রকম প্রশ্নও ছিল। তারপরে আবার দেখলাম ভারত বললো যে ওখানে যা যা বলা হয়েছে সেটা তারা আসলে ওইভাবে এন্ডোর্স করে না, অনুমোদন করে না। এটাতে আবার আমরা বুঝলাম যে একটু সম্পর্ক কি ভালো হলো কিনা। এর মধ্যে গতকাল আবার ভারতের হাই কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করলেন। আবার ব্রিক্সে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো। আবার সর্বশেষ আমরা দেখলাম যে গতকালকে এবং তার আগের দিন আহ রয়ের প্রধান বাংলাদেশে এসেছিলেন। এখন এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলিকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক শ্রোতা। ভারত আমাদের সব থেকে কাছের প্রতিবেশী। নানা কারণে তাদের প্রতি, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক রাখতে হয়, আমাদের সাথেও তাদের একটা সম্পর্ক রাখতে হয়। আমরা অনেক কারণে ভারতের উপরে নির্ভরশীল, একই সাথে তারাও আমাদের উপরে নির্ভরশীল। ভারতের কাছ থেকে আমরা কতগুলো সুবিধা গ্রহণ করি, কিন্তু তার কোনোটাই বিনামূল্যে বা ফ্রিতে না। আমরা পয়সা দিয়ে তাদের কাছ থেকে পণ্য কিনি, আমাদের কাছ থেকেও তারা কিছু সুবিধা নেয়। সুতরাং এখানে দায় দয়া এইটার কোনো সম্পর্ক। রাজনীতিতে ভারত এখানে প্রভাব বিস্তার করে। আশপাশের যতগুলো দেশ আছে প্রতিবেশী, সবার আভ্যন্তরীণ বিষয়ে ভারত প্রভাব বিস্তার। কিন্তু 5 আগস্টের পর, আওয়ামী লীগের পতনের পর ভারতের অনুভূতিটা এবং তাদের আচরণটা মনে হয়েছে যে তারা বাংলাদেশের ক্ষমতা হারিয়েছে। 5 আগস্টের পরিবর্তনটা ভারত স্বাভাবিকভাবে নিতে পারেনি, নেয়। এর একটা কারণ কেবলমাত্র ভারতের যে আগ্রাসী মনোভাব সেটা না। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল, কেউ প্রকাশ্যে কেউ গোপনে, ভারতের সাথে এক ধরনের হাত কস্তানো সম্পর্ক মেনটেন করে চলে। আওয়ামী লীগের সময় সুজাতা সিংকে আনা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমাদেরকে আবার একবার তোমরা ক্ষমতায় বসাও। আবার নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছে, দূতাবাসের বন্ধের দিন বিএনপি ফুল নিয়ে গেছে, গেটে রেখে এসেছে। জিএম কাদের ভারত থেকে এসে বলেছেন যে আমি কোনো কথা বলতে পারবো না, নিষেধ করে দিয়েছে। আবার জামাতের আমির বলেছেন যে ভারতের মনে কষ্ট দিয়ে আমরা কিছু করব। সাম্প্রতিককালে শেখ হাসিনার ভাষণ নিয়ে ভারত আমাদের সাথে এক ধরনের চালাকি করেছে। আপনি যথার্থই বললেন, তারা আমাদেরকে কিন্তু বলেছিল যে তারা কতগুলো অ্যাকশনের দিকে যান। জয়সওয়ালের প্রেস কনফারেন্সটা তিনি বলেছিলেন যে আমরা তো আসলে সরকারিভাবে তাকে সহযোগিতা করছি না। তার মানে হচ্ছে যে তারা জানতেন যে এই আয়োজনটা হচ্ছে বেসরকারিভাবে। যদিও শেখ হাসিনার ভাষণ প্রচারের ক্ষেত্রে বাংলাদেশের আদালতেরও কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই। শুধুমাত্র তিনি যদি হেট স্পিচ না দেন তাহলে এটির বৈধতা অবৈধ না। সরকারের পক্ষ থেকে এটি, বিচারালয়ের পক্ষ থেকে, বিচারকদের পক্ষ থেকে এটি বলা হয়েছে, আইন আইনজীবীরা বলেছেন যে। তারপরেও সরকার চায়নি যে এই ভাষণটা প্রচারিত হোক, কিন্তু তারা নীরবে, অনেকেই শুনেছেন তিনি কি বলেন। তার অর্থ হচ্ছে যে সরকার আমাদেরকে শুনতে না করেছেন, কিন্তু তারা আবার কিন্তু শুনেছেন। এটি একটা দিক। আবার আর একটা দিক হচ্ছে
শেখ হাসিনার সরকার ও তারেক রহমানের বক্তব্য মানুষ যাতে শুনতে না পারে তার চেষ্টা করেছে, কিন্তু তিনি জি কি তখন সফল হয়েছেন? হননি। আজকের যুগে আপনি কারো বক্তব্য মানুষকে শুনতে দেবেন না, টেকনোলজি ওই নিয়ন্ত্রণ আপনার না। সুতরাং এটা এক ধরনের পণ্ড চেষ্টা, বৃথা চেষ্টা। ভারত যে আচরণটা করেছে এটা অনাকাঙ্ক্ষিত। অন্তত প্রতিবেশী দেশের সাথে একটা আস্থার যে সম্পর্ক, সেই সম্পর্কটা নষ্ট হবে। কিন্তু পরবর্তীকালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলো এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছে। এটা অনেকেই বলছে যেটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে মানুষকে একটু সন্তুষ্ট করার জন্য, প্রকৃতপক্ষে এটি ভারতের কাছে পৌঁছানো হয়নি। এক, দ্বিতীয় জায়গাটা, যদি আপনি রিয়েল এটি মিন করেন যে ভারতকে এই আচরণের জন্য আমি তাকে তিরস্কার করব, তাহলে তাদের রাষ্ট্রদূতকে ডাকা উচিত ছিল। সেটা না করে পরের দিন একজন মন্ত্রী ভারতীয় রাষ্ট্রদূতের সাথে দেখা করে ডিজেল নিয়ে আলোচনা করলেন। আর বিরোধী দলের পক্ষ থেকে দেখলাম তারা মিছিল করলেন, স্লোগান দিলেন, কিন্তু মিছিলটা চলে গেল সচিবালয়ের দিকে। তারাও মনে হয়েছে যে বিষয়টা তারা ওভারলুক করার চেষ্টা করেছে, কিন্তু পাবলিকের কাছে দেখানোর চেষ্টা করেছেন আমরা এই বিষয়ে খুবই অ্যাডামেন্ট, আমরা খুব দৃঢ়। কিন্তু পরবর্তীকালে আপনি দেখছেন ভারতের যে রাষ্ট্রদূত, তিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে 1.5 ঘন্টার বৈঠক করছেন, প্রধানমন্ত্রীর সাথে তার মানে বৈঠক করছেন, আপনি এবং আপনি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ভারতের সঙ্গে আমাদের সরকার কিংবা বিরোধী দল কিংবা অন্য কোনো দল মুখে মুখে যে একটা বিরোধের নাটকের মতো করছে, এটা আসলে প্রকৃত বাস্তবতা নয়। প্রকৃত বাস্তবতা হলো ভারতকে প্রকৃত সবাই তেল দিয়ে চলতে চায়, তেল ভারতের দিয়ে কাছ থেকে তোষামত করে তেল চলছে। পাওয়ার জন্য সবাই তেল দিতে চায়। হ্যাঁ, একদম তাই, আচ্ছা। একদম তাই। এখন আরেকটা প্রসঙ্গ, যেটা নিয়ে সর্বশেষ প্রসঙ্গ, গতকালকে আমরা দেখলাম যে আমাদের যিনি ভারতের হাই কমিশনার বাংলাদেশে আছেন মিস্টার ত্রিবেদী, উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, বেশ ফলো করে একটু প্রচারও হলো। উনি সেখান থেকে বের হয়ে এসে প্রধানমন্ত্রীর মানে ভূয়সী প্রশংসা করলেন। তো আবার এর মধ্যে রয়ের যিনি প্রধান, উনিও বাংলাদেশে এসেছেন, ওনাকে আমাদের ডিজিএফআই আমন্ত্রণ করে নিয়ে এসেছেন। এগুলোর মাঝখান থেকে আপনি কি ইঙ্গিত দেখতে পান? ধন্যবাদ। স্পষ্ট করে বললে, যে খবরটা আমরা শুনছি যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার কতগুলো পদক্ষেপ নিচ্ছে, আবার তিনিও ফিরে আসার ব্যাপারে একটা ঘোষণা দিয়েছেন, সম্ভবত এই বিষয়টাকে সামনে অথবা পেছনে রেখে এই যে তৎপরতাগুলো দেখছি। আপনি কি কখনো শুনেছেন যে একটা দেশের রাষ্ট্রদূত একজনের সাথে বৈঠক করে আবার নিজ দেশে ফেরত যাচ্ছে? তিনি আমেরিকার প্রতিনিধির সাথে বৈঠক করলেন, করেই আকস্মিকভাবে দিল্লি চলে গেলেন, আবার ফিরে এলেন, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে আবার ফিরে গেলেন। আমার ধারণা যে তিনি সম্ভবত এই আলোচনাগুলোতে আপডেটগুলো তার সরকারকে অবহিত করার জন্য যাচ্ছেন। তো এই সময়কালে আর এমন কোনো বিষয় নেই আমাদের এখানে যেটা নিয়ে একেবারে প্রত্যেকটা আলোচনা সরকারকে আপডেট রাখার জন্য রাষ্ট্রদূতকে ছুটে যেতে হচ্ছে। রয়ের প্রতিনিধিরা এসেছে, এভাবে পারস্পরিক সংযোগ যোগাযোগ এগুলো থাকে গোয়েন্দাদের মধ্যে, কিন্তু অনেকটা আকস্মিকভাবে মিডিয়াকে না জানিয়ে অনেক ঘটনা কিন্তু মিডিয়াকে জানানো হয়, কে আসছেন, কোথায় যাবেন, কি বৈঠক হবে। কিন্তু এই বিষয়টা আমি নিউজ যেটা দেখেছি প্রেস রিলিজ আকারে না, অনুসন্ধান করে ইনভেস্টিগেটিভ রিপোর্ট, তারা খোঁজ নিয়ে সোর্সের মাধ্যমে জেনেছেন কারা আসছে, এবং যারা এসেছেন তারা শুধুমাত্র ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাথেই বৈঠক করেননি, এর বাইরে কয়েকজন রাজনীতিবিদদের সাথে বৈঠক করেছেন। গতকালকে ওয়েস্টিং পত্রিকায় এসেছে। প্রথমত আমাদের জানার আগ্রহ সেই রাজনীতিবিদ কারা, তারা কি নিয়ে আলোচনা করছেন এটা আমাদেরকে বলবেন না, তবে আমি অনুমান করি শেখ হাসিনাকে কেন্দ্র করে দুই দেশের গোয়েন্দা সরকার রাজনীতিবিদদের তৎপরতাটা অনেকটা বেড়েছে। জি,
এটা একটু আপনি মানে খুবই একটা ভালো পয়েন্ট ধরেছেন যে রয়ের প্রধান, তো উনি এসেছেন, এসে আমাদের সামরিক গোয়েন্দা বাহিনীর সঙ্গে কথা বলবেন, খুবই স্বাভাবিক। কিন্তু পলিটিক্যাল লিডারদের সঙ্গে ওনার আলোচনাটা, এটা আসলে একটু রহস্যজনক বলে আপনার কাছে মনে হচ্ছে। আমার কাছে ওটা একটু রহস্যজনক মনে হলো। আহ দেখা যাক কি হয়, এটা আমিও বুঝতে পারলাম না। আপনি কি ধারণা করেন কেন উনি প্রধান কেন আমাদের পলিটিক্যাল লিডারশিপ কথা বললেন? আপনার কি মনে হয় এটা কি কোনো শিডিউল আলোচনা ছিল? আমাদের এখানে এই সময়ে যে রাজনীতিতে বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই হুম। ধরনের বড় কোনো এজেন্ডা নেই, অথবা নিরাপত্তা ইস্যুটাও এই সময়কালে এতটা আলোচিত না যে রয়ের শীর্ষ কর্মকর্তার বাংলাদেশে আসতে হবে। এই সময়কালে কেবলমাত্র আওয়ামী লীগ যে ফিরতে চাইছে এবং তাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের যে কথার চালাচালি, অভিযোগ পাল্টা অভিযোগ, এর প্রেক্ষিতে আমার মনে হয় যে শেখ হাসিনা ফিরে আসার ঘোষণাকে এবং সরকারের আগ্রহ, এই সরকারের ব্যাখ্যা, এই বিষয়টা বিবেচনায় রেখেই সম্ভবত এই পারস্পরিক যোগাযোগটা, আসা যাওয়াটা বেড়েছে। গত পরশুদিন সীমান্তে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এছাড়া সীমান্ত ইস্যুতে সাম্প্রতিককালে খুব বড় কোনো অঘটন ঘটেছে এমনটা না, যেটা আপনার নিরাপত্তা কনসার্ন। আমার ধারণা উভয় দেশের যে তৎপরতাগুলো, বিশেষ করে আমেরিকার যে প্রতিনিধি এসে গেলেন, তিনিও ভারতে দায়িত্ব পালন করেন, তারপরেও তিনি দীর্ঘ বৈঠক করলেন এখানে এসে, হোস্ট কান্ট্রিকে অবহিত না করে। সামগ্রিকভাবে আমার কাছে মনে হয় যে এই তৎপরতাগুলো পরিচালিত হচ্ছে শেখ হাসিনাকে ফোকাস করে। সেটা তিনি সেখানে থাকবেন কি থাকবেন না, তিনি ফিরে আসবেন কি আসবেন না, তাকে ফেরত আনা হবে কি হবে না, মূল ফোকাসটা হচ্ছে শেখ হাসিনা। এটা হচ্ছে আমার অবজারভেশন। জি। আচ্ছা, আমরা এখন একটু অন্য প্রসঙ্গে একটু যাই। অন্য প্রসঙ্গ মানে সর্বশেষ যে প্রসঙ্গটা, যে আজকে 11 তারিখ, আমাদের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করা হবে 13 তারিখে। 13 তারিখ দাখিল যখন করা হবে তখনই তো বোঝা যাবে যে কে নির্বাচিত হচ্ছে। এটা তো অনেকটা আপনার ডিসাইডেডই যে আপনার বিএনপি যাকে মনোনয়ন দেবেন তিনি নির্বাচিত হবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু তারপরেও আহ নিশ্চিত পরাজয় জেনেও জামাত নির্বাচনে অংশ নিচ্ছে এবং তারা অলি আহমেদকে হঠাৎ করে প্রার্থী করে বসলো, এটা নিয়েও নানা ধরনের আলোচনা হচ্ছে। এর পেছনে নির্বাচনটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এখানে একটা রাজনৈতিক একটা আপনার মানে চাল দেওয়ার ব্যাপার আছে। এটা আপনি আসলে কিভাবে দেখছেন যে অলি আহমেদ জামাতের প্রার্থী হয়ে যাচ্ছেন এবং এদিকে বিএনপির কি হচ্ছে না এখনো জানি না। কি মনে হয় আপনার এই বিষয়টা নিয়ে? রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা করার জন্য একটা স্বস্তি যে আমরা অনেকদিন ধরে ছিলাম বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি প্রার্থী করবে। এক ধরনের রাজনীতিতে প্রোপাগান্ডা ছিল যে লন্ডনে তাদের মধ্যে এক ধরনের সমঝোতা। বিএনপিকে হাজারবার ধন্যবাদ জানাই যে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার এই যে সুযোগটা এসেছিল, সেই সুযোগটা বিএনপি না দেওয়ার কারণে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যে সর্বনাশটা করে গেছেন এবং তার ভেতর থেকে মানুষের যে ট্রমা, এই ট্রমাটা আবার নতুন করে আসতো যে তিনি এক ধরনের, এটা আবার মনে করিয়ে দিত তিনি যদি রাষ্ট্রপতি হন। বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিচ্ছে যে তিনি রাষ্ট্রপতি হচ্ছেন। সিলেকশনের দিক থেকে যদি বলেন, আমি মনে করি একটি ভালো সিলেকশন। যদিও অনেকেই বলতেন যে মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি করা হবে, আমার একটু সংশয় ছিল এই কারণে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এমপি নির্বাচিত হওয়ার পরেও দল সিদ্ধান্ত দিয়ে এমপি শপথ নিতে দেয়নি, মনে থাকার কথা, 18 জি নির্বাচনের কথা। জি জি জি। আবার দলের কাউন্সিলে সব পদ বন্টন হলেও তাকে দীর্ঘদিন ভারপ্রাপ্ত সেক্রেটারি করে রাখা হয়েছিল, সেটাও নিশ্চয়ই মনে আছে। অর্থাৎ মানুষের একটা ধারণা ছিল যে বিএনপির ভেতর থেকে খুব প্রভাবশালী একটি অংশ তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নেতার জায়গায় বসালেও কোনো কোনো জায়গায় তাকে পছন্দ করেন না। সুতরাং এবারও হয়তো তাকে
আলোচনায় থাকার পরেও ওই পছন্দটা হবে কিনা এই নিয়ে একটা সংশয় আমার মধ্যেও ছিল। তো সেই সংশয়টা কেটে গেল। আর জামাতের যে সিলেকশন, প্রথমত হচ্ছে কর্নেল অলি আহমেদের, একজন বীর মুক্তিযোদ্ধার যে স্খলনটা, অধপতনটা আমাদের চোখের সামনে এতটা প্রকট আকার ধারণ করলো, এটা দেখে এক ধরনের হৃদয়ে রক্তক্ষরণ হয়। হুমায়ুন আজাদ বলেছিলেন যে একজন মুক্তিযোদ্ধা চিরকালের মুক্তিযোদ্ধা নন। যারা কর্নেল অলিকে গত 15 বছর 20 বছর আগেও রাজনীতির মাঠ থেকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে, এবং যেটা নিয়ে জামাতের সাথে বিএনপির বহু টানাপোড়েন ঘটেছে, সেই কর্নেল অলি আহমেদ এখন জামাতের সব থেকে বিশ্বস্ত প্রিয়জন, এবং সেই বিএনপিকে তিনি নানাভাবে বাক্য ব্যয় বানে জর্জরিত করেন। এক, জামাতের যে কৌশলটা, জামাত দেখবেন যে একটা হাইপ তোলার চেষ্টা করে যে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নিরপেক্ষ লোক দিতে হবে। নিরপেক্ষ লোক মানে কি? দল নিরপেক্ষ, তারা আমাদের কেউ নয়। বিএনপি অনেকগুলো জায়গায় এক ধরনের দৃষ্টিকটুভাবে দলীয়করণ করছে। অনেকগুলো জায়গায় দলীয়করণ ছাড়া আপনি প্রশাসন চালাতে পারবেন না, এটা যেমন সত্য। আবার কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে একেবারে দৃষ্টিকটুভাবে দলীয়করণ করা হচ্ছে। জামাত সম্ভবত মাঠের রাজনীতিতে বক্তব্য দিয়ে জানাতে চায় যে এই যে দেখো, আমাদের 80 জন এমপি থাকার পরেও আমাদের দল থেকে আমরা কেউকে নমিনেশন না দিয়ে আমরা অন্য একটা দলের, যাদের কোনো একজন এমপিও নেই, তাকে আমি নমিনেশন দিয়েছি। অর্থাৎ আমি অনেক উদার, রাজনীতিতে আমি যেটা বলি সেটা করতে চাই। কিন্তু সত্য কথা হলো, জামাতের প্রার্থী বিজয়ী হবে এই সম্ভাবনা যদি থাকতো, জামাত কখনোই কর্নেল অলিকে এই জায়গায় আনতেন না। হয়তো তিনি ওই যে প্রয়াত শমশের আলীর মতো, অথবা জামাতের যে মানে গুপ্ত নেতা যারা আছেন তাদের কেউকে করতেন। আপনার মনে আছে অন্তর্বর্তী সরকারের সময় বিশ্ববিদ্যালয়গুলো যাদেরকে ভিসি করা হয়েছিল, আমরা জানতাম যে তারা নিরপেক্ষ লোক, কিন্তু চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 ভিসি প্রায় 1000 লোক নিয়োগ দিয়েছে, তার বেশিরভাগই হচ্ছে জামাতের কর্মী। হয়তো জামাত সেই ধরনের একজন নিরপেক্ষ লোককে বসাতো যে জামাতের পারপাসটা সার্ভ করত। আমি এই জায়গাটায় দেখছি জামাত তার ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে এক ধরনের চালাকি করেছে। তবে ইতিবাচক দিক, মানুষ এই চালাকি ধরতে পারে এবং খুব সহজে বুঝতে পারে কে কার সাথে কিভাবে চালাকিটা করছে। জি, অনেক ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন খুব গুরুত্বপূর্ণ ইস্যু এখানে ছিল আমাদের এখানে। সেটা হলো ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক। আমরা যখনই যে সময়ই বাস করি না কেন, ভারত আমাদের প্রতিবেশী থাকবেনি, এবং দেশে যে সরকারই থাকুক না কেন, ভারতের সঙ্গে সম্পর্কটাকেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে বিবেচনা করা হবে। কারণ আমাদের সঙ্গে ভারতের বিশাল একটা সীমান্ত, বিশাল লম্বা একটা সীমান্ত আছে। কাজে এই বিষয়গুলো নিয়ে খুবই সেন্সিটিভ বিষয়। আমার ধারণা শরীফ ভাই খুবই মানে বুদ্ধিমত্তার সঙ্গে, এবং আমার কাছে তো মনে হয় খুব গ্রহণযোগ্য রকম ভাবে উনি বিশ্লেষণ করেছেন, এবং এগুলি যথেষ্ট কিন্তু চিন্তার বিষয় যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এক ধরনের দ্বিচারিতা, মুখে বলে একটা করে আরেকটা, এই বিষয়গুলো কিন্তু শরীফ ভাইয়ের কথা থেকে বেরিয়ে আসে। আশা করি আপনাদের ভালো লাগবে। এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।